আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহমুদ হাসান, সহকারী শিক্ষক, কৃষি শিক্ষা, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কৃষি শিক্ষা প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হলো ফল জাতীয় ফসল চাষ পদ্ধতি। আমরা এই মুহূর্তে আছি পঞ্চম অধ্যায়ের ষষ্ঠ পরিচ্ছেদে। ফল ফসলের পরিচিতি। ফল জাতীয় ফসল চাষ সম্পর্কে জানার আগে ফল নিয়ে কিছু কথা আমাদের জানতে হবে, যেগুলো এমসিকিউ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যেমন ফলে প্রচুর ভিটামিন ও খনিজ পদার্থ রয়েছে। এটি মানবদেহের জন্য অতি প্রয়োজনীয় খাদ্য উপকরণ। ফল সরাসরি খাওয়া যায়, ফলে এর পুষ্টিমানের কোনো অপচয় হয় না। এতে বিভিন্ন প্রকার রোগ প্রতিরোধকারী উপাদান থাকে। যেমন কোনো ফলে ক্যান্সার প্রতিরোধী অ্যান্থোসায়ানিন ও লাইকোপেন আছে। তাই একজন সুস্থ মানুষের প্রতিদিন ফল খাওয়ার দরকার রয়েছে। ফল এক প্রকার উদ্যান ফসল। বাংলাদেশের অর্থনীতিতে ফসল ভিত্তিক আয়ের শতকরা 20% আসে ফল থেকে। বাংলাদেশে প্রায় 70 রকম ফল চাষ হয়ে থাকে। এদেশের মোট চাষযোগ্য জমির শতকরা 1 থেকে 2 জমিতে ফল উৎপাদন করা হয়। এবার আমরা কিছু শ্রেণীবিন্যাস জানব। পুষ্টির উপর ভিত্তি করে ফলের শ্রেণীবিন্যাস। পুষ্টির উপর ভিত্তি করে ফলকে মোটামুটিভাবে 4 ভাগে আমরা ভাগ করে থাকি। যেমন আমিষ জাতীয় ফল, দেহের নতুন মাংসপেশি গঠন, বৃদ্ধি এবং সংরক্ষণে আমিষ এর ভূমিকা রয়েছে। কাজু বাদাম, বেল, কাঁঠাল, কলা, কুল, খেজুর, পেয়ারা ইত্যাদিতে প্রচুর আমিষ রয়েছে। এরপরের রয়েছে শর্করা জাতীয় ফল। দেহের তাপ শক্তির প্রধান উৎস হল শর্করা। FAO এর মতে শরীরের দরকারি শর্করার 5 ফল থেকে আসে। বেল, কলা, কুল, পেয়ারা ইত্যাদি শর্করা জাতীয় ফল। এর পরের শ্রেণীবিন্যাস হল চর্বি বা ফ্যাট জাতীয় ফল। দেহের সঞ্চিত শক্তি হিসাবে এই চর্বিগুলো কাজে লাগে। দেহে মোট চাহিদার 10% খাদ্য শক্তি চর্বি জাতীয় খাদ্য থেকে আসা উচিত। কাজু বাদাম, নারিকেল, কদবেল, পেয়ারা ইত্যাদিতে চর্বি আছে। এরপরে হলো ভিটামিন জাতীয় ফল। শারীরিক পুষ্টিতে তথা দৃষ্টিশক্তি, হজম শক্তি বৃদ্ধি, চামড়ার মসৃণতা, দৈহিক বৃদ্ধি ইত্যাদির জন্য ভিটামিন খুব প্রয়োজন। ভিটামিন A, B1, B2, C, D ইত্যাদির ভূমিকা অনস্বীকার্য। কমলা লেবু, কুল, পেয়ারা, পেঁপে, জাম, কাঁঠাল, বেল ইত্যাদিতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। বাংলাদেশে উৎপাদিত ফল জাতীয় কিছু ফসলের মধ্যে আমরা কয়েকটি ফসলের বৈজ্ঞানিক নাম, ইংরেজি নাম জানবো। মানে কয়েকটি ফলের বৈজ্ঞানিক নাম কি, ইংরেজি নাম কি, এগুলো জানবো। এগুলো সৃজনশীল প্রশ্নের এসে থাকে। 1 নম্বরের জন্য এসে থাকে প্রথম প্রশ্নটি, এইগুলো বৈজ্ঞানিক নাম এসে থাকে। আবার এমসিকিউ এর জন্য এই বৈজ্ঞানিক নামগুলো গুরুত্বপূর্ণ। আমের ইংরেজি নাম হলো ম্যাঙ্গো, বৈজ্ঞানিক নাম ব্যাঙ্গিফেরা ইন্ডিকা। জামের ইংরেজি নাম ব্ল্যাকবেরি,
এর বৈজ্ঞানিক নাম সিজিজিয়াম কিউনিনি। কাঁঠাল, কাঁঠালের ইংরেজি নাম জ্যাকফ্রুট। এর বৈজ্ঞানিক নাম আর্টোকার্পাস হেটারোফিলাস। কলা, কলার ইংরেজি নাম হলো বানানা। এর বৈজ্ঞানিক নাম মুজা ক্যাভেন্ডিসি। মুসা ক্যাভেন্ডিসি। আনারস, আনারসের ইংরেজি নাম পাইন অ্যাপেল। এর বৈজ্ঞানিক নাম আনানাস কমোসাস। নারিকেল, এর ইংরেজি নাম কোকোনাট। এর বৈজ্ঞানিক নাম কোকোস নুসিফেরা। পেয়ারার ইংরেজি নাম হলো গোয়াভা। এর বৈজ্ঞানিক নাম সিডিয়াম গুয়াজাভা। লিচুর ইংরেজি নাম হলো লিচি। এর বৈজ্ঞানিক নাম লিচি সাইনেনসিস। এবারে আমরা মূল আলোচনায় আসব, যেখান থেকে আমাদের ক্রিয়েটিভ কোশ্চেনগুলো এসে থাকে এবং বড় প্রশ্নগুলো যেখান থেকে এসে থাকে। কুল, কুল এর ইংরেজি নাম হলো জুজুবা। এর বৈজ্ঞানিক নাম পড়তেই হবে, তবে এখানে কুল এর বৈজ্ঞানিক নাম দেওয়া নেই। আচ্ছা, চলো আমরা একটু কুল সম্পর্কে জেনে নিই। বাংলাদেশের একটি উৎকৃষ্ট ফল হলো কুল। ইহা দেশের প্রায় সব জেলায় চাষ করা হয়, তবে রাজশাহী, পাবনা, নাটোর, ময়মনসিংহ, সাতক্ষীরা জেলায় সব থেকে বেশি কুল উৎপাদিত হয়। বাংলাদেশে প্রতি বছর প্রায় ৭২,০০০ টন কুল উৎপাদিত হয়। কুলে বিভিন্ন প্রকার খনিজ পদার্থ এবং ভিটামিন এ ও সি রয়েছে। এছাড়া কুল খাদ্য হজম, বাত রোগ ও রক্ত শোধনে সহায়ক। কুল দিয়ে বিভিন্ন প্রকার মুখরোচক খাবার যেমন চাটনি, আচার ইত্যাদি তৈরি করা যায়। উৎপত্তি, ভারতবর্ষ কুল গাছের উৎপত্তি স্থান। পরবর্তীকালে এটি নিরক্ষীয় অঞ্চলের বিভিন্ন দেশ যেমন মালয়েশিয়া ও চীনে বিস্তার লাভ করে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন ও আমেরিকায় কুল গাছের চাষ করা হয়। আফ্রিকা মহাদেশে কিছু অঞ্চলে কুল জন্মে। কুল গাছের প্রকৃতি, মানে কুল গাছ দেখতে কেমন? কুল গাছ বহু বর্ষজীবী মাঝারি আকারের বৃক্ষ, মানে কুল গাছ অনেক বছর বাঁচে এবং এর আকারটা মাঝারি হয়ে থাকে। এর পাতা সবসময় সবুজ থাকে, শীতকালেও সবুজ থাকে আর গ্রীষ্মকালেও সবুজ থাকে, সবসময় সবুজ থাকে, পাতা ঝরে যায় না। তাছাড়া উষ্ণ ও শুষ্ক জলবায়ু কুল চাষের জন্য উপযোগী। কুল গাছের জিজিপাস গণের জিজিপাস মুরিতানিয়া, জিজিপাস জুজুবা প্রজাতি দুটি চাষযোগ্য। প্রথমটি ভারতীয় কুল গাছ, দ্বিতীয়টি চীনা কুল গাছ। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন আসে যে কুল গাছের বৈজ্ঞানিক নাম কি? তখন তুমি যদি জিজিপাস জুজুবা লেখো তাহলেও নাম্বার পাবে, আবার জিজিপাস মুরিতানিয়া লেখো তাহলেও নাম্বার পাবে। এই বৈজ্ঞানিক নামটা মুখস্থ রাখবে। জিজিপাস জুজুবা প্রজাতির কুল গাছের পাতা পাতি আকৃতির এবং শাখা প্রশাখা ঊর্ধ্বমুখী। অন্যদিকে জিজিপাস মৌরিতানিয়া প্রজাতির কুল গাছ চিরসবুজ এবং এর শাখা প্রশাখা নিচের দিকে বাঁকানো ধরনের। কুলের কিছু
ঔষধি গুণ রয়েছে। কুলের ফলা ও পাতা বাটা বাতের জন্য উপকারী। ফল রক্ত পরিষ্কার করে, রক্ত শোধন এবং হজমকারক। পেটে বায়ু ও অরুচি প্রদেয় রোগে এই কুল ওষুধ হিসাবে ব্যবহার করা যায়। শুকনো কুলের গুঁড়ো ও আখের গুড় মিশিয়ে চেটে খেলে মেয়েদের সাদা স্রাবের কিছুটা উপকার হয়। এবার যে জিনিসটি মেইনলি আমাদের শিখতে হবে সেটি হলো কুলের আধুনিক চাষ পদ্ধতি। প্রথমে আমাদের জানতে হবে কুল চাষের জন্য কেমন মাটি এবং আবহাওয়া প্রয়োজন, জলবায়ু ও মাটি। কুল নাতিশীতোষ্ণ ও উষ্ণমণ্ডলীয় আবহাওয়ায় ভালো জন্মে। ইহা অতি গরম, ঠান্ডা, খরা ও জলবদ্ধতা সহ্য করতে পারে। যে কোনো ধরনের মাটিতে কুল খুব ভালো জন্মে, তবে দোআঁশ ও বেলে দোআঁশ মাটি কুল চাষের জন্য বেশি উপযোগী। সমুদ্রতল থেকে শুরু করে পাহাড়ের ওপর প্রায় 1000 মিটার উচ্চতায় কুল গাছ ভালো হয়। অতিরিক্ত আর্দ্রতা কুল চাষের জন্য ভালো নয়। কুল চাষের জন্য কিছু বিখ্যাত জাত রয়েছে, সেগুলো হলো আপেল কুল, নারিকেলি কুল, বাড়ি কুল 2, বাড়ি কুল 3, বাউ কুল 1, বাউ কুল 2, বাউ কুল 3, হাজারি কুল, রাজশাহী কুল, সাতক্ষীরা কুল ইত্যাদি। বংশবিস্তার। কুল গাছের বংশবিস্তার দুই ভাবে করা যায়। একটা হলো বীজ থেকে চারা তৈরি করে, দ্বিতীয়টি হলো কলম তৈরি করে। বীজের চেয়ে কলম থেকে চারা তৈরি করা উত্তম, কারণ বীজ থেকে চারা পেতে হলে বীজকে দীর্ঘদিন ভেজা গরম বালির ওপর রাখতে হয়। অন্যদিকে কলম থেকে চারা পেতে হলে নির্ধারিত স্থানে বীজ বপন চারা তৈরি করে তার উপর বাডিং করে নিতে হয়। আমাদের দেশে যারা কুলের চারা তৈরি করে তারা প্রায় সবাই টালি বা টি-চোক কলম ব্যবহার করে। এতে গাছের মাতৃগুণ বজায় থাকে। কুল গাছে কলমকরণের দুটি পদ্ধতি এখানে বলা হলো। তাহলে আমরা এইটুকুর মধ্যে যেটুকু শিখলাম সেটা হলো কুল গাছের বংশ বিস্তার করা যায় দুইভাবে। একটা হলো বীজ থেকে গাছ করা যায়, আর একটা হলো কলম করে। আচ্ছা, প্রথমে এই জিনিসটা কলম কিভাবে করা যায় এই জিনিসটা আমরা বিস্তারিত জানবো। প্রথমে আসি টালি চোক কলম। টালি চোক কলম, এই প্রথমে একটি চিত্র দেখো। এখানে একটি ডাল দেখা যাচ্ছে, সেই ডালের পাশেও একটা ছোট করে ডাল হয়েছে। কাণ্ডের বড়, এই কাণ্ডটা মোটা, অনেক মোটা, আর এখানে ছোট্ট একটা পাশ দিয়ে একটি কি হচ্ছে শাখা বের হয়েছে। এই শাখার চারিদিকে ছুরি দিয়ে 4 কোণা করে এই অংশটা কেটে ফেলতে হবে। কেটে নিলে এরকম হয়ে গেল, অর্থাৎ ছালটা আমরা উঠিয়ে ফেললাম, কি সহ, শাখা সহ ছাল উঠিয়ে ফেললাম। এরপরে আরেকটি গাছে আমরা এই 4 কোণা করে টালি কেটে ফেললাম। কেটে আমরা এটি বসিয়ে দিলাম, যেটা এই গাছ থেকে নেওয়া হয়েছে সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে এর চারিদিকে আমরা ফিতা দিয়ে, ফিতা মানে প্লাস্টিকের ফিতা হতে পারে, টেপ হতে পারে, এই টেপগুলো দিয়ে এখানে আমরা মুড়ে দেব। মুড়ে দিলে আস্তে আস্তে কি হবে, এটি আস্তে আস্তে জোর বেঁধে যাবে। জোর বেঁধে এক সময় এই শাখা থেকে আবার নতুন গাছ জন্ম নেবে।
এইভাবে আমরা তালি কলম করে কুল গাছ জন্মাতে পারি। এই ডালটা থেকে আস্তে আস্তে কি হবে, নতুন গাছ জন্ম নেবে এবং এখান থেকে ফল ধরা শুরু করবে। আচ্ছা, এটা হলো এরপরের আরেকটি উপায় আছে, সেটি হলো চক্রচোখ কলম, রিং বাডিং। চক্রচোখ কলমে আমরা কি করে থাকি, উপজোড় থেকে কুড়িসহ চক্রাকারে সম্পূর্ণ বাকল তুলে আদি জোড়ে সংযোজন করাই হলো চক্রচোখ কলম। এই পদ্ধতিতে উপজোড় থেকে একটি কুড়িসহ চক্রাকারে 1.25 থেকে 2.6 সেন্টিমিটার লম্বা বাকল কেটে আলগা করে ধীরে ধীরে তুলে নেওয়া হয়। অনুরূপভাবে একই ব্যাসের আদি জোড়ের যেখানে কুড়ি সংযোজন করা হবে সেখান থেকেও সমদৈর্ঘ্যের বাকল তুলে নেওয়া হয়। অতঃপর কুড়িযুক্ত বাকলটিকে আদি জোড়ের বাকল মুক্ত স্থানে স্থাপন করে এঁটে দিতে হবে। স্থাপনের কিছুদিনের মধ্যেই উপজোড় কুড়িটি আদি জোড়ের সঙ্গে জোড়া লেগে যায় এবং 20 থেকে 22 দিন পরে সুপ্ত কুড়িটি অঙ্কুরিত হয়ে নতুন শাখা উৎপন্ন করে। এবার তোমরা ছবিগুলো লক্ষ্য করো। চক্র বা রিং চোখ কলম তৈরির জন্য প্রথমে একটা উপজোড় তৈরি করতে হবে। এই যে এইটি হলো, এই যে ডালটি দেখছো, একটা গাছ, কুল গাছের ডাল। এই ডাল এর এই অংশটা এখান থেকে এইটুক হলো ডালের মাঝখানে তোমরা দেখবে যে এক উঁচু জায়গা থাকে, একটা দাগ থাকে। এই দাগ, এইখান থেকে এই দাগ পর্যন্ত আমরা কি করব, ছাল ছাড়িয়ে নেব। এই যে ছাল ছাড়ানো হয়েছে। এরপরে এই যে ছালটা আমরা ছাড়িয়ে নিলাম, এই ছালটা কি সহ ছাড়িয়ে নেব, পাতা সহ। এই যে পাতাটা আছে না, এখানে যে পাতাটা, এই পাতা সহ ছালটা ছাড়িয়ে নেব। পরে এই পাতাটাকে ছিঁড়ে ফেলে দেব, কিন্তু পাতার যে বোটা, সেই বোটাটা এইখানে থাকবে। এরপরে যে গাছে আমরা স্টক করতে চাই বা যে গাছের মধ্যে আমরা লাগাতে চাই, সে গাছে আমরা কি করব, ঠিক একই রকম মাপ দিয়ে ছাল ছাড়িয়ে নেব। এরপরে আমরা ওই গাছে এই ছালটা বসিয়ে দেব। বসিয়ে ফিতা দিয়ে পেঁচিয়ে ফেলব। পেঁচিয়ে ফেললে এই যে দেখছো বোটা, পাতার যে বোটা, ওইখান থেকেই কিন্তু আবার কি তৈরি হবে, এক ধরনের কাণ্ড, শাখা তৈরি হবে। সেখান থেকে শাখা তৈরি হবে, আবার পাতাও তৈরি হবে। এই জিনিসটাকে আমরা বলি রিং বা চোখ কলম। এর জন্য আমাদেরকে কি করতে হবে জানো, এর জন্য আমাদেরকে আমরা করার পরে, এই কাজটা করার পরে আমরা জমি তৈরি করব। জমি আগে কিন্তু করতে হবে না, আগে আমাদের এই কাজটা করে নিতে হবে। কারণ ভালো জাতের কুল পেতে হলে আমাদেরকে কিন্তু কলম পদ্ধতি অবলম্বন করতেই হবে। আচ্ছা, এরপরে জমি তৈরি। কুল চাষের জন্য উঁচু ও মাঝারি জমি বেশি ভালো। তাছাড়া পুকুর পাড়ে, বাড়ির আঙিনায় পতিত জমিতে কুলের চারা রোপণ করা যায়। কুল চাষের জমিতে 4 থেকে 5টি চাষ ও মই দিয়ে জমির আগাছা পরিষ্কার করে সমতল করে নিতে হবে। রোপণের সময় কুলের চারা বছরে 2 বার রোপণ করা যায়, জুন মাসের মাঝামাঝি থেকে জুলাই মাস এবং আগস্ট মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। রোপণ পদ্ধতি: কুল বাগান হিসাবে চাষের জন্য বর্গাকার রোপণ কৌশল অনুসরণ করা উত্তম। এতে রোপণ দূরত্ব 6 থেকে 7 মিটার হতে হবে। কুলের চারা রোপণের পূর্বে জমিকে 1 মিটার গুণ 1 মিটার গুণ 1 মিটার আকারের গর্ত তৈরি করতে হবে। চারা গাছের মাঝখানে বসিয়ে চতুর্দিকে মাটি হালকাভাবে চেপে দিতে হবে।
এরপরে আমাদের জমি তৈরি হয়ে গেল। এবার সার প্রয়োগ। ফুলের ফলন ভালো পেতে হলে সার প্রয়োগ করতে হবে। গাছের বয়স যখন 1 থেকে 2 বছর তখন ইউরিয়া সার, টিএসপি সার, এমপি সার, গোবর সার, এই সারগুলো আমরা বছর এবং পরিমাণ ভিন্ন হবে। যখন 1 থেকে 2 বছর তখন কম, আবার 9 বছর যখন তখন বেশি। এই যে চার্ট, এই চার্টটা তোমাদেরকে একবার পড়ে গেলেই হবে। এটা কখনো পরীক্ষায় দেয় না, পরীক্ষায় এটি মুখস্থ করে লেখাও সম্ভব না, সেজন্য এটি তোমরা একবার চোখ বুলিয়ে যাবে। আচ্ছা, এরপরে হলো সেচ। ফুলের চারা রোপণের পর প্রয়োজন মতো সেচ প্রদান করতে হবে। গাছে ফুল আসার 15 থেকে 20 দিন পর পর সেচ দিলে ভালো ফলন পাওয়া যাবে। গাছের পরিচর্যা ও ছাঁটাই করা। প্রয়োজন মতো আগাছা দমন, সার প্রয়োগ, শুষ্ক মৌসুমে পানি সেচ, বর্ষায় পানি নিকাশ ও পোকামাকড় দমন করতে হবে। গাছ লাগানোর পর প্রথম 2 থেকে 3 বছর ফুল ছিঁড়ে ফেলে দিতে হবে। ফুল গাছে নতুন শাখায় ফুল ফল ভালো হয়, তাই প্রতি বছর ফল সংগ্রহের পর ফাল্গুন চৈত্র মাসে সমস্ত ডালপালা ধারালো অস্ত্র দিয়ে ছাঁটাই করতে হবে। কুল বাগানে বা এর আশেপাশে জঙ্গি কুল গাছ থাকলে তা কেটে ফেলতে হবে, কারণ জঙ্গি কুল গাছ রোগ ও পোকামাকড়ের আবাসস্থল। কুল গাছ ছাঁটাই করলে প্রচুর শাখা পোশাখা বের হয় এবং গাছ তেজি হয়, ফলন ভালো হয়। আগাছা দমন। আগাছা কুল গাছের ব্যাপক ক্ষতি করে থাকে। এগুলো পোকা ও রোগ জীবাণুর আশ্রয়স্থল, তাই বছরে 3 থেকে 4 বার আগাছা পরিষ্কার করতে হবে এবং মরা আগাছা, লতাপাতা ও কচুরিপানা দিয়ে গাছের গোড়া থেকে ঢেকে দিতে হবে। পোকামাকড় দমন। ফুলের গুরুত্বপূর্ণ কয়েকটি পোকার বর্ণনা নিম্নরূপ। ক, ফলের মাছি পোকা। এটি গুরুত্বপূর্ণ একটি পোকা, ফলের মাছি পোকা। এই মাছি পোকা পোকার যে কীড়া রয়েছে সেটি পাকা ফুলের শ্বাসের মধ্যে ঢুকে শ্বাস খেয়ে বীজ পর্যন্ত চলে যায়। এখানে কীড়া মানে কি? কীড়া মানে হলো ডিম ফুটিয়ে যে লার্ভা হয়, যে ছোট চিকন বাচ্চাটা হয়, সেটি হলো কীড়া। এর কোনো পাখা থাকে না, এটি উঠতে পারে না, এটির পা ছোট ছোট থাকে, এটি সাপের মতো চলে, এটি হলো কীড়া। এই কীড়া কি করে? বীজের ভিতর ঢুকে শ্বাস খেয়ে ফেলে। এতে আক্রান্ত কুল খাওয়ার অযোগ্য হয়ে পড়ে এবং এর ফলে পতন ধরে। এই কুলে এই ধরনের রোগ যাতে না হয় সেজন্য আমরা এই পোকা দমনে কুল গাছের গোড়ায় মাটি গভীর করে কুপিয়ে দিতে হবে, এতে পোকার কীড়া মারা যায়। প্রতি লিটার পানির সাথে ডেসিস 2.5 ইসি 1 মিলিলিটার হারে মিশিয়ে ফল সংগ্রহের 1 থেকে 1.5 মাস পূর্বে 15 দিন পর পর স্প্রে করতে হবে। রিপকর্ড 10 ইসি অথবা শিম্বুস 10 ইসি অথবা ডায়াজিনন 60 ইসি 2 মিলিলিটার প্রতি লিটার হারে মিশিয়ে গাছে স্প্রে করে এই পোকা দমন করা যায়। এরপরে হলো শুঁয়োপোকা। শুঁয়োপোকা সাধারণত লালচে বাদামি রঙের হয়ে থাকে। এই পোকাগুলো দলবদ্ধভাবে গাছের কচি এবং বয়স্ক পাতা খেয়ে নষ্ট করে ফেলে। পরবর্তীতে এরা পুরো গাছে ছড়িয়ে পড়ে এবং গাছগুলোকে পাতা শূন্য করে ফেলে। বর্ষার সময় এদের প্রকোপ বেশি দেখা যায়। সময় মতো এই পোকা দমন না করলে গাছের খুবই ক্ষতি হয়। দমন পদ্ধতি: প্রাথমিক অবস্থায় ডিমসহ আক্রান্ত পাতা ছিঁড়ে পুড়িয়ে ফেলে এদেরকে দমন করা যায়। আর যদি আক্রমণের মাত্রা বেশি হয় তবে রিপকর্ড 10 ইসি অথবা শিম্বুস 10 ইসি অথবা ডায়াজিনন 60 ইসি প্রতি লিটার পানিতে 2 মিলিলিটার হারে মিশিয়ে গাছে স্প্রে করে এ পোকা দমন করা যায়। এরপরে হলো ফল ছিদ্রকারী পোকা। এ পোকা ফলের জন্য অত্যন্ত ক্ষতিকর। বয়স্ক পোকা
ফলের গোড়ায় ডিম পাড়ে এবং লার্ভা ফলে সুড়ঙ্গ করে ঢুকে শ্বাস খেতে থাকে এবং ছিদ্র পথে ময়লা বের করে দেয়। এতে ফল খাওয়ার অনুপযোগী হয়ে যায়। দমন পদ্ধতি: গাছে ফল ধরার পর থেকে 20 থেকে 25 দিন পর পর উপরোল্লিখিত কীটনাশক ওষুধ ছিটালে এ পোকা দমন হয়। এর পরের পদ্ধতি হলো কুলের মিলিবাগ। এই পোকা কুল গাছের পাতা, ডগা, ফুল ও ফলে আক্রমণ করে এবং রস চুষে খায়, ফলে গাছ দুর্বল হয়ে পড়ে। এই পোকার নিমগুলোর দেহ মোমের আবরণে আবৃত থাকে। আক্রান্ত অংশে সাদা তুলোর মতো স্তূপ দেখা যায়। বেশি আক্রান্ত হলে গাছ ঝলসে যাওয়ার মতো হয়। দমন পদ্ধতি: আক্রমণ কম হলে পাতলা কাপড়, কেরোসিন অথবা পেট্রোল দ্বারা ভিজিয়ে আক্রান্ত স্থান মুছে দিলে এ পোকার আক্রমণ প্রতিহত করা যায়। আক্রমণের মাত্রা বেশি হলে রিজেন্ট 50 ইসি অথবা মার্শাল 20 ইসি অথবা ডায়াজিনন 60 ইসি 2 মিলিলিটার প্রতি লিটার হারে 10 থেকে 15 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করতে হবে। রোগবালাই দমন: কুলের রোগগুলোর কারণ এবং লক্ষণ ও প্রতিকার নিম্নরূপ। 1 নম্বর রোগটি হলো পাউডারি মিলডিউ রোগ। ক্ষতির ধরন হলো এটি কুলের একটি ছত্রাকজনিত মারাত্মক রোগ। শীতের প্রথম দিকে পাতা, ফুল ও ফলের ওপর সাদা পাউডারের মতো স্তর পড়তে দেখা যায়। প্রথম দিকে দাগগুলো ছোট থাকে, পরে বড় হয়ে বাদামি রং ধারণ করে। আক্রান্ত ফুল ও ফল ঝরে পড়ে। দমন পদ্ধতি: ডাইথেনেম 45 কীটনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে প্রয়োগ করে এ রোগ দমন করা যায়। তাছাড়া বাগান পরিষ্কার রাখা ও মরা ডালপালা পুড়িয়ে ফেলতে হবে। এরপরে আরেকটি হলো ফলের পচন। এ রোগটিও ছত্রাকজনিত। ক্ষতির ধরন: এ রোগের আক্রমণে প্রথমে ফলের প্রান্তের দিকে বাদামি দাগ পড়ে, ধীরে ধীরে সমস্ত ফলটি বাদামি ও পরে কালচে রং ধারণ করে। দমন পদ্ধতি: 1 চামচ ডাইথেনেম 45 10 গ্যালন পানিতে মিশিয়ে 10 দিন অন্তর অন্তর স্প্রে করে এ রোগ দমন করা যায়। তাছাড়া রোগ দমনে গাছ ও বাগান পরিষ্কার রাখা বাঞ্ছনীয়। পাতার দাগ রোগ। ক্ষতির ধরন: অল্টারনারিয়া নামক ছত্রাক দ্বারা এই রোগটি হয়। প্রথমে পাতায় ছোট ছোট গোলাকার বাদামি রঙের দাগ পড়ে। দাগগুলো আস্তে আস্তে বড় হয় এবং একাধিক দাগ একত্রে মিলে বৃহদাকার দাগের সৃষ্টি হয়। দমন পদ্ধতি: এ রোগের দমন পদ্ধতি পচন রোগের মতোই। এ রোগের দমন পদ্ধতি ঠিক পচন রোগের মতোই। এরপরে যেটি আছে সেটি হলো শুটি মোল্ড। এই রোগটি ছত্রাকজনিত একটি রোগ। এই রোগের সংক্রমণে পাতার উপরিভাগে কালো আবরণ পড়ে। এতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হয় এবং পাতা ক্রমশ শুকিয়ে ঝরে পড়ে। জাপ পোকা ও মিলিবাগের আক্রমণের পর এ রোগের সংক্রমণ ঘটে। এ পোকা পাতার উপরে মধু জাতীয় পদার্থ নিঃসৃত করে। দমন পদ্ধতি: বাগান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আক্রান্ত অংশে পরিষ্কার পানি স্প্রে করে পোকার মধু জাতীয় পদার্থ ধুয়ে দিলে এ রোগ কমে যায়। রোগের আক্রমণ শুরু হলে প্রতি লিটার পানিতে থিওভিট 2 গ্রাম এবং ম্যালাথিয়ন 2 মিলিলিটার হারে একত্রে 15 দিন পর পর 2 থেকে 3 বার স্প্রে করতে হবে। ফল সংগ্রহ: সেপ্টেম্বর অক্টোবর মাসে কুল গাছের ফল আসে এবং এর 4 থেকে 5 মাস পর অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মাসে ফল পাকে। ফলের রং হালকা সবুজ বা হলুদ হলে ফল সংগ্রহ করা উচিত। তবে ফলের রং জাত ভেদে ভিন্ন ভিন্ন রকমের হয়ে থাকে। উন্নত গাছের কুল হাত দ্বারা বা নেট দ্বারা পাড়া উচিত। গাছ প্রতি জাত ভেদে 50 থেকে 100 কেজি পাকা কুল পাওয়া যায় এবং
গাছ প্রায় 25 থেকে 30 বছর পর্যন্ত ফল দেয়। এবারে আমরা জানবো জংলি কুল গাছকে উন্নত কুল গাছে রূপান্তরকরণ। জংলি কুল গাছে ফল শেষ হওয়ার পর গোড়া থেকে 1 থেকে 1.5 মিটার উপর করে কেটে ফেলতে হবে। কিছুদিন পর সেখান থেকে নতুন শাখা গজাতে থাকে। তারপর সেখান থেকে 3 থেকে 4টি সতেজ শাখা রেখে বাকি শাখাগুলো কেটে ফেলতে হবে। তারপর নির্বাচিত শাখায় উন্নত জাতের কুঁড়ি সংযোজন করে তা বাড়তে দিতে হবে। উন্নত জাতের কুঁড়ি বের হওয়ার পর জংলি গাছের ডালপালা ছেঁটে দিলে গাছ উন্নত জাতে রূপান্তরিত হবে। আজকে আমরা যতটুকু পড়লাম এই পর্যন্তই পড়া থাকবে। আগামী ক্লাসে আমরা পেয়ারা চাষ সম্পর্কে জানব। ধন্যবাদ সবাইকে।